এটা তো এমনি এসে যাবে। তোর আমার তো লরেন্স ট্রান্সফরমেশন কি এক্স প্রাইম ইকুয়াল টু এইটা, এটা তো এটা তো নাকি? কি রে? আচ্ছা তাহলে এবার যদি বলি ভি এক্স প্রাইম মানে কত, আমি লিখতে পারি ডিএক্স প্রাইম বাই ডিটি প্রাইম। এবার এটাকে কি করবো না, ডিএক্স প্রাইম বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিটি প্রাইম। এবার এখান থেকে বের করে ফেল ডিএক্স প্রাইম বাই ডিটি কত হয়, তাহলে ডিএক্স প্রাইম বাই ডিটি করলে কত হবে, নিচেরটা তো কনস্ট্যান্ট, তাহলে ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে ভিএক্স, তাহলে ভিএক্স মাইনাস ভি বাই রুট ওভার 1 মাইনাস পি স্কয়ার বাই সি স্কয়ার। তেমনি এখান থেকে ডিটি প্রাইম বাই ডিটি বার করবি, তাকে উল্টে বসিয়ে দিবি, তাহলে এটা কেটে যাবে, তাহলে আসবে ভিএক্স মাইনাস ভি বাই 1 মাইনাস ভি ভিএক্স বাই সি স্কয়ার, এটাই চলে আসবে। এই ভি তো আলাদা, ভিটা তো দুটো যে ফ্রেম অফ রেফারেন্স আছে, এস ফ্রেমের রেসপেক্টে এস প্রাইম ফ্রেমের যে ভেলোসিটি সেটাই হচ্ছে ভি, আর ভিএক্স তো হচ্ছে ওই পার্টিকেলটার, এটা তো ফ্রেম অফ রেফারেন্সের ভেলোসিটি, আর যে কোনো পার্টিকেলটা ভিএক্স তার ভেলোসিটির এক্স কম্পোনেন্ট হচ্ছে ভিএক্স। এটা প্রথমের ক্লাসগুলো দেখবি, ওখানে ইন্টারপ্রিট করা আছে অ্যাকচুয়ালি গ্যালিলিয়ান রিলেটিভিটির সঙ্গে আইনস্টাইনের রিলেটিভিটি বা এসটি এর তফাৎটা কোথায়, প্রথম দিকের ভিডিওগুলো দেখবি, সেখানে এক্সপ্লেন করা আছে। হুম। কৌশিক কেন জয়েন করছে না এখন? কৌশিক তো স্যার বাড়ি গেছিল বললাম না, তারপর স্যার তার সঙ্গে আর কথা হয়নি। তোদের কলেজ খুলবে তো নাকি 15 তারিখ থেকে? 16 তারিখ। 16 তারিখ, তো তখন কি তোরা অফলাইন করবি? আপনার ক্লাসটা? হুম। হ্যাঁ, করাই যায়। কারণ আমি তাহলে যাবো সেই সময় পাঁশকুড়াতে, যদি তোরা চাস তো অফলাইন, তোরা তো কলেজ আসবি, তার মানে তো পাঁশকুড়াতেই থাকতে হবে। হ্যাঁ স্যার, এতেই মেসেই হুম? তো আছি স্যার। হ্যাঁ সেক্ষেত্রে তো অফলাইন করা যায়, এখন ট্রেন চলছে যেহেতু। ঠিক আছে আমি বলবো, হ্যাঁ, এখন অবশ্য নয়, কালী ট্রেন পুজোর চালু পরে হয়েছে। এগুলো গেলে তারপর। আচ্ছা ঠিক আছে, তো স্টার্ট করছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সলিড স্টেট ফিজিক্স। ঠিক আছে, সলিড স্টেট ফিজিক্স মানে আমরা জানি যে ম্যাটারের কিন্তু জেনারেল তিনটা স্টেট হয়, বা তিনটে ফিজিক্যাল ফেজ হয়, বা তিনটে ফিজিক্যাল স্টেট হয়, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, সলিড, এবং আমরা বলতে পারি কি সলিড স্টেট, লিকুইড স্টেট আর গ্যাসিয়াস স্টেট। কিন্তু এছাড়াও আরেক ধরনের স্টেট আছে, সেটাকে বলা হয় কি প্লাজমা স্টেট, সেটাকে বলে ফোর্থ স্টেট অফ ম্যাটার। তো ইন জেনারেল সেটাকে আমরা আলোচনার মধ্যে রাখি না, আমাদের যদি জেনারেল কেউ কোশ্চেন করে যে ম্যাটারের বা যে কোনো একটা সিস্টেমের কটা ফিজিক্যাল স্টেট আছে, না তিনটে ফিজিক্যাল স্টেট আছে, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। তো এদের মধ্যে যে ডিফারেন্সটা আমরা খুব ইজিলি বাইরে থেকেই দেখতে পাই, আমরা এমনি অবজার্ভ করে বলে দিতে পারি যে এদের ডিফারেন্সটা কি, আমরা সবাই জানি। সলিড স্টেটে কি হয়, সলিড স্টেটের কি হচ্ছে, না পার্টিকুলার শেপ আছে এবং সাইজ আছে, সলিডের কিন্তু একটা পার্টিকুলার শেপ আছে এবং সাইজ আছে। লিকুইডের কি আছে, পার্টিকুলার সাইজ আছে কিন্তু কোনো শেপ নেই, যে কন্টেনারে রাখবো সেই কন্টেনারের শেপটা সে নিয়ে নেবে। আর গ্যাসের কি আছে, না গ্যাসের কোন রকম পার্টিকুলার সাইজও নেই, শেপও নেই, যে কন্টেনারে রাখবো সেই কন্টেনারের শেপ এবং সাইজ দুটোকে সে অ্যাডপ্ট করে নেয়। তো এটাই হচ্ছে ডিফারেন্স, ম্যাটারে যে তিনটে স্টেট আছে তাদের মধ্যে ডিফারেন্স। এবার এটা কেন হয়, এটা হওয়ার কারণটা কি, কারণ সলিডের ক্ষেত্রে যেটা হয় যে যে কোনো ম্যাটারকে যখন আমি কনস্ট্রাক্ট করছি, তার একটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আছে। তো কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলোর মধ্যে একটা বন্ডিং আছে। ঠিক আছে, সেটা কেমিক্যাল বন্ডিং হতে পারে বা এমনি নর্মাল ফিজিক্যাল বন্ডিং হতে পারে। তো এই বন্ডিং গুলোর জন্য তার একটা কি স্পেসিফিক, তাদের মধ্যে একটা স্পেসিফিক স্ট্রাকচার তৈরি, যখন এই কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো মিলে তার একটা স্ট্রাকচারকে অ্যাডপ্ট করে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি হয়, এই যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আছে, কনস্টিটিউয়েন্ট পার্টিকেল বলতে আমি বলতে পারি যে মলিকিউল কিংবা অ্যাটম কিংবা গ্রুপ অফ অ্যাটম কিংবা গ্রুপ অফ মলিকিউল, অর্থাৎ এদেরকে বলা যেতে পারে যে বেসিস অফ দ্য সিস্টেম বা বেসিস অফ দ্য ম্যাটার, অর্থাৎ যেটাকে বলা যেতে পারে যে ম্যাটারের বিল্ডিং ব্লক।
ম্যাটারটা তৈরি হয়েছে কি দ্বারা? না অনেক সময় হয় যে শুধুমাত্র অ্যাটম দ্বারা তৈরি হয়, অনেক সময় দেখা যায় যে মলিকিউল দ্বারা তৈরি হয়, কখনো কখনো দেখা যায় গ্রুপ অফ অ্যাটম কিংবা গ্রুপ অফ মলিকিউল এদের দ্বারা কিন্তু একটা স্ট্রাকচার তৈরি হয়। তো যারা স্ট্রাকচার ফর্ম করে তাদেরকে আমরা বলতে পারি কি বেসিস অফ দ্য সিস্টেম বা বেসিস অফ দ্য ম্যাটার। যেমন একটা বাড়ি তৈরির ক্ষেত্রে ব্রিক বা ইট হচ্ছে তার বেসিস, তো এই ক্ষেত্রে বেসিস হচ্ছে কি এই যেটা বললাম যে ওই মলিকিউল, অ্যাটম কিংবা গ্রুপ অফ মলিকিউল কিংবা গ্রুপ অফ অ্যাটম, এদেরকে আমরা বলতে পারি বেসিস। তো এই বেসিস বেসিস যে ইন্টারঅ্যাকশন তাদেরকে আমরা বলতে পারি কি ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন বা ইন্টারবেসিস ইন্টারঅ্যাকশন, যাই হোক আমরা একটা নাম দিতে পারি। তো এই যে ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন এটা বেসিক্যালি অ্যাট্রাকটিভ হওয়া উচিত, এবং অ্যাট্রাকটিভ হওয়ার জন্য কি হয়, তারা বাইন্ড হয়ে থাকে, বাউন্ডেড হয়ে থাকে। ঠিক আছে, সলিডের ক্ষেত্রে কি হয়, এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা ইন্টারবেসিস অ্যাট্রাকশনটা খুব হাই হয়, এবং যে সলিডের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা যত বেশি হাই সেটা কিন্তু তত বেশি রিজিড। ঠিক আছে, তো তার ফলে দেখা যায় কি সাপোজ এই যে দুটো বেসিস, এইগুলো হচ্ছে সাপোজ বেসিস, আর একটা বেসিস এরকম আছে। তো এই বেসিস গুলোর মধ্যে ইন্টারঅ্যাকশনটা এত হাই হওয়ার ফলে তাদের মধ্যে যে গ্যাপ বা সেপারেশন, ইন্টারমলিকুলার সেপারেশন বলা যেতে পারে, তো এই ইন্টারমলিকুলার সেপারেশনটা খুবই কম হয়। তার ফলে দেখা যায় কি আমরা এদের মধ্যে দিয়ে পেনিট্রেট করতে পারি। ঠিক আছে, আমরা যদি বলি একটা দেওয়াল, দেওয়াল তো একটা সলিড, দেওয়ালকে কি পেনিট্রেট করে চলে যেতে পারবো? চলে যেতে পারবো না। ঠিক আছে, এটা বেশি হয়। তো এর ফলে কি হয়, এদের একটা স্পেসিফিক শেপ এবং সাইজ জেনারেট করে, তো এই জন্য এরা হচ্ছে সলিড। বা লিকুইডের ক্ষেত্রে কি হয়, এই ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশনটা রিলেটিভলি উইক হয়, তার ফলে দেখা যায় যে ইন্টারমলিকুলার সেপারেশনটাও একটু বেশি হয়, তার ফলে আমরা পেনিট্রেট করে যেতে পারি। যেমন জলের মধ্য দিয়ে কিন্তু আমরা পেনিট্রেট করে চলে যেতে পারি, কিন্তু একটা সলিড সাবস্টেন্সের মধ্য দিয়ে আমরা ইজিলি কিন্তু পেনিট্রেট করতে পারবো। আর গ্যাসের ক্ষেত্রে কি হয়, যদি বলি যে রিয়েল গ্যাস যেমন ভ্যান্ডারওয়াল গ্যাস, এদের ক্ষেত্রে এটা খুবই কম, এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা খুবই কম। তো তার ফলে স্পেসিফিক কোনো ডিফারেন্সই থাকে না, অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো দুটো মলিকুলকে আমি দূরে নিয়ে যেতে পারি, মানে এতটাই উইকলি বাউন্ডেড এই বেসিস গুলো গ্যাসের ক্ষেত্রে, যে তাদেরকে আমি একটা ভ্যারিয়েবল ডিফারেন্স ইউজ করতে পারি, আমার পেনিট্রেট করার জন্য যতটা গ্যাপ দরকার ততটা গ্যাপ আমি ইজিলি পেয়ে যাই। ঠিক আছে, এই জন্য গ্যাসের ক্ষেত্রে দেখা যায় কি কোনো পার্টিকুলার শেপও থাকে না কিংবা পার্টিকুলার কোনো সাইজও থাকে না, তো এই জন্য তারা গ্যাস। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার সলিড, লিকুইড আর গ্যাসের এই যে স্ট্রাকচারের ডিফারেন্স, অর্থাৎ এর স্পেসিফিক শেপ সাইজ আছে, তার স্পেসিফিক সাইজ আছে বাট শেপ নেই, তার কিছুই নেই, এটার কারণ হচ্ছে এইটা। ঠিক আছে, এবং এদেরকে আমরা একটা অ্যানালজি দ্বারা আমি এদের কম্প্যারিজন করতে পারি। সাপোজ আমি বললাম যে চারটে মলিকিউল, মানে এর একটা ইউনিট তৈরি, সাপোজ কোনো একটা ম্যাটারের একটা ইউনিটকে আমি চারটা বেসিস বা চারটে মলিকিউল দ্বারা তৈরি করেছি, তো এদের মধ্যে একটা বাইন্ডিং আছে, এরকম সাপোজ কোভ্যালেন্ট বন্ড বা যে কোনো একটা ফিজিক্যাল বা কেমিক্যাল বন্ড দ্বারা তারা এইভাবে বাউন্ডেড। সলিডের ক্ষেত্রে কি হয়, তারা এইভাবে বাউন্ডেড, দুটো বাউন্ড বেশি আছে, দুটো বন্ড বেশি আছে, তার ফলে এদেরকে যদি আমি এক্সটার্নাল ফোর্স দিই এরা কিন্তু সহজে ডিফর্মড হবে না। লিকুইডের ক্ষেত্রে কি বলতে পারি, লিকুইডের ক্ষেত্রে সাপোজ এরকম, কিন্তু এই মাঝখানের এই ডায়াগোনাল বরাবর কিন্তু কোনো বন্ডিং নেই, তার ফলে এদেরকে যদি আমি একটু ফোর্স দিই এরা কিন্তু ডিফর্ম হয়ে যাবে, এভাবে ডিফর্ম হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু এই এই স্ট্রাকচারটাকে আমি কিন্তু সহজে ডিফর্ম করতে পারবো, একে সহজে আমি ডিফর্ম করতে গেলে অনেক বেশি ফোর্স লাগবে। ঠিক আছে, রিলেটিভলি অনেক বেশি ফোর্স লাগবে এই স্ট্রাকচারকে ডিফর্ম করতে, কিন্তু এটাকে আমি ডিফর্ম করে দিতে পারি, বাট এরিয়াটাকে খুব একটা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, এর তো এরিয়া এবং শেপ কোনোটাকেই চেঞ্জ করতে পারবো না, এর এরিয়াটাকে চেঞ্জ করে দিতে পারি এভাবে ডিফর্ম করে দিয়ে, সরি এর শেপটাকে চেঞ্জ করে দিতে পারি এভাবে ডিফর্ম করে দিয়ে, কিন্তু এরিয়া কিন্তু সহজে আমি চেঞ্জ করতে পারবো না। আর গ্যাসের ক্ষেত্রে বলতে পারি কি, যে সাপোজ এরকম স্ট্রাকচার, এদের মধ্যে উইকলি ইন্টারঅ্যাক্টিং স্প্রিং লাগানো আছে, খুব উইক স্প্রিং, সফট স্প্রিং লাগানো হচ্ছে, মানে একে আমি ইচ্ছা মতো টেনে বড় করতে পারি, যে শেপ সাইজ সবকিছু চেঞ্জ করতে পারি। আর এটা যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে বলবো যে কিছুই নেই, এরকম কোনো স্ট্রাকচারই নেই, ফাঁকা। আর রিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয়, খুব উইকলি ইন্টারঅ্যাকশন আছে, সো সফট স্প্রিং লাগানো আছে, স্প্রিং কনস্ট্যান্ট কে টেন্ডস টু 0, খুবই কম কম ভ্যালুর স্প্রিং কনস্ট্যান্ট এই স্প্রিং গুলোর মধ্যে আছে। এটা অ্যানালজি করে আমরা বলতে পারি যে সলিড লিকুইড গ্যাসের মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। তো তার মধ্যে আমরা আলোচনা করতে যাচ্ছি এই স্ট্রাকচারটাকে নিয়ে, অর্থাৎ যাদের একটা কি আছে স্পেসিফিক শেপ এবং সাইজ আছে, ম্যাটারের যে ফেজে বা যে স্টেটের একটা স্পেসিফিক শেপ এবং সাইজ আছে, তাদেরকে আমরা বলতে পারি যে সলিড স্টেট অফ ফিজিক্স, বা সরি সলিড স্টেট অফ ম্যাটার। তো সেগুলো নিয়েই কিন্তু আজকের এই ব্রাঞ্চে, ফিজিক্সের এই যে ব্রাঞ্চ সলিড স্টেট ফিজিক্স, তার ডিফারেন্ট প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ম্যাটারের যে এই যে স্টেট, সলিড স্টেট,
এর ডিফারেন্ট প্রপার্টি মানে ফিজিক্সে কিভাবে অ্যানালিসিস করা হয় না, ডিফারেন্ট ইন্টারঅ্যাকশনকে আমি যখন ওই সলিড স্টেটের উপর আমি ইন্টারঅ্যাক্ট করাবো তাহলে তারা কিভাবে বিহেভ করবে। তো তাদের ডিফারেন্ট ফেনোমেনা, সাপোজ তারা তাদের থার্মাল প্রপার্টি অর্থাৎ হিট যখন সলিডের উপর দেবো তারা কিভাবে বিহেভ করবে, তাদের ম্যাগনেটিক প্রপার্টি মানে ম্যাগনেটিক ফিল্ড যখন আমি সিস্টেমের উপর দেবো তারা কিভাবে বিহেভ করবে, তার ইলেকট্রিক প্রপার্টি মানে ইলেকট্রিক ফিল্ড যখন অ্যাপ্লাই করবো তাহলে তার ওই সলিড স্টেট সেটা কিভাবে বিহেভ করে। অর্থাৎ ডিফারেন্ট ইনফ্লুয়েন্স, আমরা ফিজিক্সে যত রকম ইনফ্লুয়েন্স পারি, ইনফ্লুয়েন্স সম্বন্ধে জানি, তাদের সঙ্গে এই ম্যাটারের এই স্টেটটা কিভাবে বিহেভ করে, ঠিক আছে, বা কিভাবে তারা ইন্টারঅ্যাক্ট করে, সেগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো লেটস স্টার্ট। তো আমরা আলোচনা করতে যাচ্ছি একটা স্পেসিফিক স্টেট অফ ম্যাটার নিয়ে, সেটা হচ্ছে সলিড স্টেট। তো আমি প্রথমেই বললাম এই স্টেটের কি আছে না, একটা স্পেসিফিক শেপ এবং সাইজ আছে, ঠিক আছে। এবার তা সত্ত্বেও, এই প্রপার্টি সত্ত্বেও এদেরকে কিন্তু আমরা দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। যতগুলো সলিড আছে তাদেরকে আমরা কিন্তু জেনারেলি দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। একটা ক্যাটাগরিকে বলা হয় কি, একটাকে বলা হয় কি ক্রিস্টালাইন সলিড, আর একটাকে বলা হয় কি অ্যামরফাস সলিড। ঠিক আছে, এবার ক্রিস্টালাইন সলিড কাকে বলবো না, যে সকল সলিডের একটা স্পেসিফিক জিওমেট্রিক্যাল শেপ এবং সাইজ আছে। সাইজ তো অবশ্যই ফিক্সড সলিডের ক্ষেত্রে আমরা বলেছি, কিন্তু যদি সেটা একটা স্পেসিফিক জিওমেট্রি ফলো করে, ইট হ্যাজ সাম স্পেসিফিক জিওমেট্রিক্যাল শেপ, এর কিন্তু এটা নেই, ঠিক আছে। অর্থাৎ ক্রিস্টালাইন সলিডের কি আছে, মানে এই ধরনের সলিডের কি থাকবে, একটা স্পেসিফিক জিওমেট্রিক শেপ থাকবে, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো ক্রিস্টালাইন সলিড। আর যাদের এরকম স্পেসিফিক জিওমেট্রিক্যাল শেপ থাকবে না তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যামরফাস সলিড। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন হচ্ছে কি ডায়মন্ড, ঠিক আছে। তো ডায়মন্ডকে আমরা যত জায়গায় দেখেছি, আমরা সেই কোহিনূর ডায়মন্ড দেখি বা যাই দেখি না কেন, তাকে কিন্তু কোনোদিন এরকম ডায়মন্ড আমরা দেখেছি কি, বা কোনোদিন এরকম ডায়মন্ড কিন্তু আমরা দেখতে পাবো না। তার একটা স্পেসিফিক শেপ আছে, ওই এই টাইপের, খানিকটা ওই এরকম টাইপের কিছু একটা আমরা দেখতে পাই, ঠিক আছে। তার কারণটা কি, কারণ ডায়মন্ডকে সবসময় এই শেপেই পাওয়া যায়, যে কোনো আরবিটারি শেপে কিন্তু আমরা পাই না, ঠিক আছে। অর্থাৎ তার একটা স্পেসিফিক জিওমেট্রিক শেপ আছে। যা আবার বলতে পারি আমি চিনি দানা, যেটা চিনিকে কিন্তু আমি একটা চিনিকে কোনোদিন এরকম গোল গোল দেখতে পাবো কি, পাবো না, কিংবা ট্রায়াঙ্গুলার মতো দেখতে পাবো কি, আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। কারণটা কি, তার কারণটা হচ্ছে এই যে সকল যে সলিড তাদের কিন্তু একটা স্পেসিফিক জিওমেট্রিক শেপ আছে, ওই শেপেই তাদেরকে পাওয়া যায়, একটা পার্টিকুলার শেপ, তারা একটা পার্টিকুলার শেপেই কিন্তু তাদের স্ট্রাকচারটা সবসময় থাকবে, তাদের কনস্ট্রাকশনটা ওই শেপটাকে ফলো করে, তাই জন্য তারা হচ্ছে ক্রিস্টালাইন সলিড। কি রে, তোরা দেখেছিস কোনোদিন ডায়মন্ডকে এইভাবে বা এরকম ভাবে দেখেছিস? ঠিক আছে, তো একটা পার্টিকুলার একটা শেপ কিন্তু ফলো। আর অ্যামরফাস সলিডটা কি না, অ্যামরফাস সলিডের কিন্তু কোনো পার্টিকুলার জিওমেট্রিক্যাল শেপ বা পার্টিকুলার কোনো জিওমেট্রিক শেপ নেই, তারা যে কোনো শেপে থাকতে পারে। যেমন হচ্ছে গ্লাস যেটা, তো গ্লাসকে আমি ডিফারেন্ট শেপে কিন্তু পেয়ে যেতে, তো এই জন্য হচ্ছে এটা অ্যামরফাস সলিড, ঠিক আছে। তো আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি সলিডকে, একটাকে বলতে পারি ক্রিস্টালাইন সলিড আর একটাকে বলতে পারি অ্যামরফাস সলিড। এখন এদের এই জিওমেট্রিক শেপের ব্যাপারটা ছাড়াও, এই প্রপার্টি ছাড়াও আরো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্স, এই ডিফারেন্স গুলো আমরা একটু আলোচনা করে নিই ছোট করে। সেটা কি আমি লিখে দিচ্ছি, অ্যামরফাস আর হচ্ছে এটা হচ্ছে ক্রিস্টাল। জাস্ট পয়েন্ট গুলো আমি নোট করছি, এগুলো ইম্পর্টেন্ট, পরে এগুলো আমাদের লাগবে। অ্যামরফাসের যেটা প্রথম পয়েন্ট আমি বললাম, ইট ডাজ নট পজেস এনি স্পেসিফিক জিওমেট্রিক শেপ, আর এটা একটা স্পেসিফিক জিওমেট্রিক্যাল শেপ আছে। সেকেন্ড যেটা বেশি গুরুত্বপূর্ণ, amorphous solid does not possess any particular melting point or freezing point, এর কোনো কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক কিংবা হিমাঙ্ক নেই, ঠিক আছে। গলনাঙ্ক কিংবা মানে ফ্রিজিং পয়েন্টও কিন্তু নেই, মেল্টিং পয়েন্টও নেই, ফ্রিজিং পয়েন্টও নেই, ঠিক আছে।
তার জায়গায় এর কি আছে, রেঞ্জেস অফ মেল্টিং পয়েন্ট, মানে মেল্টিং পয়েন্টের একটা রেঞ্জ আছে। সাপোজ বললাম যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে T2 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম রেঞ্জে প্রকাশ করা যায় এর মেল্টিং পয়েন্ট। আর ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে কি আছে, এটা একটা পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার টি ডিগ্রি সেন্টিগ্রেড বা কোনো পার্টিকুলার ইউনিটে একটা পার্টিকুলার ভ্যালু আছে। ক্রিস্টালাইন সলিডের একটা পার্টিকুলার মেল্টিং পয়েন্ট আছে, ইট ডাজ নট পজেস, এর কিন্তু নেই। ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে অ্যামরফাস সলিড ডাজ নট পজেস এনি স্পেসিফিক সিমেট্রি। ঠিক আছে, এর কোনো স্পেসিফিক সিমেট্রি নেই, এর শেপ এবং সাইজের মধ্যে কোনো স্পেসিফিক সিমেট্রি নেই। সিমেট্রি জিনিসটা কি সেটা আমরা একটু পরে আলোচনা করব। তোরা এমনিতে জানিস যে হোয়াট ইজ সিমেট্রি। সিমেট্রি হচ্ছে একটা বেসিক অপারেশন, যেমন রোটেশন, রিফ্লেকশন, ইনভার্সন, এগুলো এক ধরনের অপারেশন। ঠিক আছে। তো এই যে অপারেশন গুলো, কোন অপারেশনকে আমি সিমেট্রি বলবো, যদি আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ দ্যাট অপারেশন দ্য সিস্টেম রিমেইনস আইডেন্টিক্যাল। ঠিক আছে, কোনো একটা অপারেশনকে যখন আমি এক্সিকিউট করছি, অপারেশন এক্সিকিউট করার আগে এবং পরে যদি সিস্টেমটা আইডেন্টিক্যাল থাকে, তাহলে সেই সমস্ত অপারেশনকে আমরা বলবো সিমেট্রি। এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো। তো এই অ্যামরফাস সলিডের কিন্তু কোনো সিমেট্রি নেই, কিন্তু ক্রিস্টালাইন সলিডের কিন্তু একটা স্পেসিফিক সিমেট্রি আছে। ঠিক আছে, স্পেসিফিক অনেকগুলো সিমেট্রি আছে, একটা নয়, আর ডিফারেন্ট ডিফারেন্ট সিমেট্রি, অনেক সেট অফ সিমেট্রি থাকতে পারে। ঠিক আছে, কিন্তু অ্যামরফাস সলিডের কোনো সিমেট্রি থাকবে না। নাম্বার 4, অ্যামরফাস সলিড ইজ আইসোট্রপিক। আইসোট্রপিক মানে কি না, এর যে কোনো ফিজিক্যাল প্রপার্টি কোনো ডিরেকশনের উপর ডিপেন্ড করবে না। আমি যে কোনো পয়েন্ট থেকে যে কোনো ডিরেকশন বরাবরই আমি প্রসিড করি না কেন, সেই প্রপার্টি গুলো কিন্তু আইডেন্টিক্যাল থাকবে। যেমন আমি যদি বলি কাচের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আমি কাচের যে কোনো প্লেনের দিকে যাই না কেন বা যে কোনো ডিরেকশন বরাবর যাই না কেন, সে কিন্তু এই 1.5 বা এই টাইপের কাছাকাছি 1.5 এরকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেবে। শুধু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেন, যে কোনো ফিজিক্যাল প্রপার্টি এরা কিন্তু ডিরেকশন ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কিন্তু ক্রিস্টালাইন সলিডটা কিন্তু অ্যানাইসোট্রপিক প্রপার্টি নয়, এরা 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 আইসোট্রপিক নয়, এরা অ্যানাইসোট্রপিক। ক্রিস্টালাইন সলিড হচ্ছে অ্যানাইসোট্রপিক, অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল প্রপার্টি গুলো ডিরেকশন ডিপেন্ডেন্ট। কিছু কিছু আছে, কিছু কিছু কোয়ার্টজ জাতীয় কিছু শিলা আছে, ঠিক আছে, কিছু কিছু ক্রিস্টাল আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কিন্তু ডিফারেন্ট প্লেনের জন্য ডিফারেন্ট, কিন্তু গ্লাসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ঠিক আছে, অর্থাৎ ক্রিস্টালাইন সলিডের ফিজিক্যাল প্রপার্টি গুলো কিন্তু ডিরেকশন ডিপেন্ডেন্ট, ডিফারেন্ট ডিরেকশন বরাবর এদের কিন্তু ফিজিক্যাল প্রপার্টি গুলো ডিফারেন্ট হতে পারে, তাই জন্য এরা অ্যানাইসোট্রপিক, বাট দিজ আর আইসোট্রপিক। অ্যামরফাস সলিড গুলো আইসোট্রপিক, কারণ এটা হচ্ছে ডিরেকশন ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ডিরেকশন ডিপেন্ডেন্ট। আর নাম্বার 5 কি, অ্যামরফাস সলিড ক্যান বি ব্রোকেন অ্যালং এনি আরবিটারি প্লেন। যে কোনো প্লেন বরাবর অ্যামরফাস সলিডকে কিন্তু ভেঙে দেওয়া যেতে পারে। ঠিক আছে, যে প্লেন বরাবর কোনো সলিডকে ভাঙা হয় তাকে বলা হয় ক্লিভেজ প্লেন। তো ইট হ্যাজ নো স্পেসিফিক ক্লিভেজ প্লেন। যে কোনো একটা কাজ যদি থাকে, সাপোজ এরকম একটা স্ল্যাব আছে, এই স্ল্যাবটাকে আমি যে কোনো দিক বরাবর ভেঙে দিতে পারি, যে কোনো দিক বরাবর আমি প্লেন বরাবর আমি দুখণ্ড করে দিতে পারি। ঠিক আছে, কিন্তু ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো প্লেন বরাবর, আরবিটারি প্লেন বরাবর আমি কিন্তু ভাঙতে পারবো। ঠিক আছে, কিছু কিছু স্পেসিফিক প্লেন আছে, সেই প্লেন বরাবর কিন্তু একে ভাঙা যাবে, তাদেরকে বলা হয় ক্লিভেজ, স্পেসিফিক ক্লিভেজ প্লেন আছে। ক্রিস্টালাইন সলিডের কিছু স্পেসিফিক ক্লিভেজ প্লেন আছে, কিন্তু অ্যামরফাস সলিডের কোনো স্পেসিফিক ক্লিভেজ প্লেন নেই। ইট ক্যান বি ব্রোকেন অ্যালং এনি আরবিটারি ক্লিভেজ প্লেন। ঠিক আছে, তো এই কোডটা হচ্ছে আমরা বলতে পারি দিস ইজ দ্য নোটেবল ডিফারেন্স বিটুইন অ্যামরফাস সলিড এন্ড ক্রিস্টালাইন সলিড। কি বুঝতে পারছিস তো, এই যে 5টা ডিফারেন্স বললাম, এর রেসপন্স করতে। ঠিক আছে তো, আচ্ছা। নাও আমরা যেটা আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার। হোয়াট ইজ ক্রিস্টাল স্ট্রাকচার? দ্য স্ট্রাকচার অফ এ ক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, আমরা যেটা আলোচনা করব তোদের সিলেবাসে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার। অর্থাৎ ক্রিস্টাল স্ট্রাকচারটা বলা যেতে পারে কি না, ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ এ ক্রিস্টালাইন সলিড। শুধু
ফান্ডামেন্টাল নয়, আমরা বলতে পারি যে ডিফারেন্ট স্কেলে এর স্ট্রাকচারটা কেমন, অর্থাৎ সবচেয়ে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা কেমন সেটাকে আমরা পরে নাম দেবো, তাকে বলে ইউনিট সেল। তারপর দেখা গেল যে কয়েকটা ইউনিট সেল মিলে কিরকম স্ট্রাকচার হয়। তো মেনলি আমরা ফান্ডামেন্টাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ এ ক্রিস্টালাইন সলিড। তো ক্রিস্টালাইন সলিডের আমরা ফিচার গুলো দেখলাম ওই ডিফারেন্স পড়ার সময়, কি এর একটা স্পেসিফিক জিওমেট্রিক শেপ আছে, সেকেন্ড হচ্ছে এর একটা স্পেসিফিক মেল্টিং পয়েন্ট আছে, থার্ড হচ্ছে ইট পজেসেস সাম ডেফিনাইট সিমেট্রি, ফোর্থ হচ্ছে কি ইট পজেসেস সাম এটা এটা হচ্ছে কি হয় অ্যানাইসোট্রপিক হয়, ডিরেকশন ডিপেন্ডেন্ট প্রপার্টি এদের আছে। আর ফোর্থ হচ্ছে ইট ক্যান নট বি ব্রোকেন ইন অ্যালং এনি আরবিটারি প্লেন, ইট ক্যান বি ব্রোকেন ফর স্পেসিফিক ক্লিভেজ প্লেন, স্পেসিফিক ক্লিভেজ প্লেন বরাবর এদেরকে ভাঙা যায়। মানে দেখা গেল যে ডায়মন্ড সাপ, তো এই ডায়মন্ডকে আমি কিন্তু যে কোনো আমি চাইছি এভাবে ভেঙে দেবো, ভাঙতে পারবো না। একে ভাঙতে গেলে মানে এটা সাপোজ এরকম ডায়মন্ডের স্ট্রাকচার আছে, তো তো একে তো আমি যখন ভাঙবো তারও স্ট্রাকচার কিন্তু এরকম এরকমই হবে, কারণ এছাড়া অন্য শেপে তো আমরা পাই না, ঠিক আছে। তো তার ফলে যেটা দেখা যাবে কি, এটাকে আমি কিন্তু যে কোনো ভাবে আমি দুভাগে ভাগ করে দিতে পারি না, কিছু কিছু স্পেসিফিক প্লেন আছে ওই বরাবর কিন্তু এদেরকে ভাঙা যাবে, ঠিক আছে। যে কোনো পার্টিকুলার আমি যে কোনো ভাবে আরবিটারি ভাবে আমি কিন্তু তাকে দুভাগে ভাগ করতে পারি। যেমন একটা কাজকে আমি যে কোনো ভাবে ভেঙে দিতে পারি, এভাবে 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 যে কোনো ভাবে ভেঙে দিতে পারি। এদেরকে কিন্তু যে কোনো পার্টিকুলার দেখা যাবে এই প্লেন কয়েকটা পার্টিকুলার প্লেন আছে, তাদের রেসপেক্টে ভাঙা যাবে, যে কোনো আরবিটারি ভাবে ভাঙা যাবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডিফারেন্স। তাহলে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে যেটা দেখবো, কয়েকটা স্পেসিফিক ক্লিভেজ প্লেন আছে, কিন্তু অ্যামরফাস সলিডের ক্ষেত্রে কিন্তু আমরা সেই স্পেসিফিক ক্লিভেজ প্লেন পাবো না, যে কোনো আরবিটারি ক্লিভেজ প্লেন বরাবর কিন্তু এদেরকে আমরা ভেঙে দিতে পারি, ঠিক আছে। তো তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে, মানে ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ এ ক্রিস্টালাইন সলিড। তো সেটা পড়তে গিয়ে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম জানতে হবে, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল মেথড অফ ফিজিক্সে তোরা এই টার্মগুলো নিয়ে পড়েছিস, সেগুলো আমি একটু বলে দিই, কারণ এটা এখানে জরুরি। সেটা কি না, প্রথম যেটা আমাদের জানতে হবে যে হোয়াট ইজ এ ল্যাটিস, ঠিক আছে। কেউ বলতে পারবে হোয়াট ইজ ল্যাটিস? কিরে, হোয়াট ইজ ল্যাটিস? এনি আইডিয়া? কারোরই জানা নেই? তাহলে কি মানে সলিড গুলো কিন্তু সব থেকে ছোট যে, সলিডের সবচেয়ে ছোট ইউনিট? না সেটা তো সেল, না মানে যেই একটা ইউনিট সেল, মানে যেই একটা দিয়ে পুরোটা সলিডটা হুম, না ব্যাপারটা সেরকম নয়। ল্যাটিস কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্ম, মানে এটা হচ্ছে বলা যেতে পারে যে সলিড স্ট্রাকচারে এটাকে ইউজ করা হয়, ক্রিস্টালাইন সলিড পড়ার সময় ল্যাটিস টার্মটা ইউজ করা হয়, কিন্তু এই টার্মটা হচ্ছে ভেক্টর স্পেসের একটা টার্ম, ঠিক আছে। তোরা পড়েছিস হোয়াট ইজ ভেক্টর স্পেস, ঠিক আছে, ভেক্টর স্পেসের একটা টার্ম। তো আমি ছোট করে বলছি ভেক্টর স্পেসটা কি। ভেক্টর স্পেস হচ্ছে এমন একটা সেট যার এলিমেন্ট গুলোকে আমরা স্প্যান করতে পারি। সাপোজ আমি বললাম যে f বিলংস টু সাম ভেক্টর স্পেস n, n ডাইমেনশনাল একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট হচ্ছে f। তার মানে f কে আমরা কিন্তু এভাবে ভেঙে দিতে পারি, যে f1 u1 প্লাস f2 u2 প্লাস f3 u3 এরকম করে fn un, ঠিক আছে। অর্থাৎ ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলোকে আমরা এভাবে স্প্যান করতে পারি, বা বুঝিয়ে বলতে পারি কি, যে সেটের এলিমেন্ট গুলোকে আমরা এরকম স্প্যান করতে পারি তাদেরকে আমরা বলতে পারি কি ভেক্টর স্পেস। and we can span any vector with the help of some basis set, ধর এখানে u1 u2 u3 u4 un, এই যে সেটটা এদেরকে আমরা বলতে পারি বেসিস সেট। নরমাল ভেক্টরের ক্ষেত্রে আমরা যাকে বলি ইউনিট ভেক্টর, সেগুলো ইন জেনারেল ফর ভেক্টর স্পেস আমরা বলতে পারি ইজ আ বেসিস সেট। এগুলো অর্থোনর্মাল বেসিস সেট বা অর্থোগোনাল বেসিস সেট আমরা জেনারেলি চুজ করে থাকি। এন্ড দ্য স্কেলারস, এই f1 f2 f3 fn এরা হচ্ছে স্কেলার, ঠিক আছে। তো এইভাবে আমরা ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট পেতে পারি। যেমন আমরা যদি বলি যে রিয়েল ভেক্টর স্পেস R3, থ্রি ডাইমেনশনাল রিয়েল ভেক্টর স্পেস, বা এটাকে আমরা বলতে পারি থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। তো এর যে এলিমেন্ট গুলো
তার এর এলিমেন্ট গুলো কি হবে? এর এলিমেন্ট গুলো যদি বলি সাপোজ v বিলংস টু দ্যাট, তার মানে আমরা এরকম লিখতে পারি যে vx i ক্যাপ, vy j ক্যাপ, vz k ক্যাপ। ঠিক আছে, তাহলে এই vx vy vz, vx vy vz, which belongs to r, এগুলো আগে আমি অনেকবার বলেছি, কি মনে আছে তোদের এগুলো? ঠিক আছে, তো এবার বলা হয় যে হোয়াট ইজ ল্যাটিস। ল্যাটিস ইজ দ্য কন্টিনিউয়াস অ্যারে, ঠিক আছে, কন্টিনিউয়াস ইনফাইনাইট অ্যারে। ল্যাটিস ইজ দ্য continuous infinite array of the element of a vector space, of the elements of a vector space। ঠিক আছে, কোন একটা ভেক্টর স্পেসের যে এলিমেন্ট গুলো আছে তাদেরকে একটা কন্টিনিউয়াসলি এবং ইনফাইনাইট, একটা ভেক্টর স্পেসের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে কি ইনফাইনাইট। ঠিক আছে, আমি যদি রিয়েল নাম্বার বলি, রিয়েল ভেক্টর স্পেসের কথা ভাবি, তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে? ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে। ঠিক আছে, তো সেই এলিমেন্ট গুলোর যে আমি যদি একটা কন্টিনিউয়াস অ্যারে নিয়ে নিই, সেই অ্যারেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাটিস অফ দ্যাট ভেক্টর স্পেস। ঠিক আছে, মানে আমি যদি বললাম যে সাপোজ অ্যারে মানে ধর ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স হচ্ছে কিন্তু একটা অ্যারে। ঠিক আছে, অ্যারে মানে হচ্ছে যাকে বলে সজ্জা, বাংলায় যাকে বলা হয় সজ্জা, অর্থাৎ পরপর পরপর যদি আমি তাকে ডেকোরেট করতে থাকি, মানে আমি যদি বলি যে একটা রিয়েল নাম্বার ভেক্টর স্পেস R3, রিয়েল ভেক্টর স্পেস R3, তো R3 এলিমেন্ট গুলো প্রথম সাপোজ হলো কি 0 0 0। ঠিক আছে, তারপরে কি হবে না সাপোজ 1 0 0, তারপরেরটা কি হলো না 2 0 0, তারপরেরটা 3 0 0, নিচের দিকে কি হলো, তারপরে এটা হতে পারে যে 0 1 0, তারপরে 0 2 0, সরি 1 2 0, তারপরে 1, এটা তো 1 1 0, সরি এটা 1, এটা হচ্ছে 0 1 0 1 1 0 2 1 0 3 1 0, এরকম যে এলিমেন্ট গুলো আছে। আবার যে এটা কি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এভাবে আরে, ওয়াই অ্যাক্সিস বরাবর এভাবে আরে, জেড অ্যাক্সিস বরাবর আবার এই জেড কম্পোনেন্ট গুলো একটা করে বাড়তে থাকবে। অর্থাৎ পরপর পরপর এই এলিমেন্ট, এটাকে আমি ইন্টিজার গুলো নিয়েছি, আমি যদি ফ্র্যাকশন নিই তাহলে মাঝখানে আরো অনেক এলিমেন্ট আসবে। তো এরকম এলিমেন্ট গুলোকে যদি আমরা এলিমেন্ট গুলো যদি একটা অ্যারে নিই, সেই অ্যারেটাকে বলা হবে কি ল্যাটিস। ঠিক আছে, হোয়াট ইজ ল্যাটিস? না, ল্যাটিস ইজ ডিফাইন্ড আন্ডার ভেক্টর স্পেস, অর্থাৎ একটা ভেক্টর স্পেসেরই একটা ল্যাটিস হতে পারে। তো এটা ভালোভাবে লিখলে যেটা বলা যেতে পারে যে দ্য ল্যাটিস অফ এ ভেক্টর স্পেস ক্যান বি ডিফাইন্ড as the continuous infinite array of the elements of that vector space। ঠিক আছে, এটা একটু তোরা নোট কর, আমি বলছি। ঠিক আছে, the lattice of a vector space, লিখছিস তো তোরা নাকি? লিখ, the lattice of a vector space can be defined as the infinite and continuous array of the discrete elements of that vector space। মানে এলিমেন্ট গুলো কিন্তু ডিসক্রিট, এলিমেন্ট গুলো কন্টিনিউয়াস নয়, কিন্তু অ্যারেটা কন্টিনিউয়াস, অ্যারেটার মধ্যে মাঝখানে কোনো ডিসকন্টিনিউটি নেই। মানে আমি দুটো অ্যারেটাকে একটা নির্দিষ্ট গ্যাপ 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 দিয়েছিলাম, মাঝখানে দুটোকে আমি বাদ দিয়ে দিলাম, দুটো এলিমেন্টকে, সেটা করলে কিন্তু সেটাকে আমি কিন্তু বলবো না, সেটাকে ল্যাটিস বলবো না। ল্যাটিস বলতে গেলে পরপর যতগুলো এরকম এলিমেন্ট আছে তাদের কন্টিনিউয়াস অ্যারে, ডিসক্রিট এলিমেন্টস অফ দ্যাট ভেক্টর স্পেস। অর্থাৎ যে ভেক্টর স্পেসের ল্যাটিস বলছি, ওই ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলোর একটা ওই যে ডিসক্রিট এলিমেন্ট গুলো আছে তাদের কন্টিনিউয়াস অ্যারে, তাকে আমরা বলতে পারি দ্যাট ক্যান বি কল্ড অ্যাজ দ্য ল্যাটিস অফ দ্যাট ভেক্টর স্পেস। ক্লিয়ার? কি বুঝতে পেরেছিস তো? তো এই হচ্ছে ল্যাটিস। এবারে ল্যাটিসের কিছু স্পেসিফিক ল্যাটিস আছে, তাদেরকে বলা যায় কি ব্রাভাইস ল্যাটিস। ব্রাভাইস ল্যাটিস, ঠিক আছে, তো ব্রাভাইস ল্যাটিস কাকে বলবো? ঠিক আছে, ইফ দ্য এলিমেন্ট অফ এ ল্যাটিস আর পিরিয়ডিক ইন স্পেস
then such type of lattice is called the Bravais lattice. ঠিক আছে, অর্থাৎ এই যে কন্টিনিউয়াস এন্ড ইনফাইনাইট অ্যারে, এই যে এলিমেন্ট গুলোর অ্যারেটা নিয়েছি, এই অ্যারেটা যদি পিরিয়ডিক অ্যারে হয়, অর্থাৎ তারা যদি একটা পার্টিকুলার পিরিয়ডিসিটি ফলো করে, সাপোজ এ লেন্থ অন্তর অন্তর যদি তারা এভাবে ডেকোরেটেড হয়, অ্যারেটার মধ্যে এই যে ইন্টারভ্যাল গুলো বা এই যে পিরিয়ডিসিটি যদি একটা পার্টিকুলার পিরিয়ডিসিটি ফলো করে, তাহলে সেই ধরনের ল্যাটিসকে আমরা বলবো কি ব্রাভাইস ল্যাটিস। মানে আমি যদি ডিফাইন করতে যাই তাহলে এভাবে বলতে হবে, the Bravais lattice of a vector space can be defined as the infinite continuous and periodic array, জাস্ট একটা টার্ম যোগ হবে পিরিয়ডিক অ্যারে, এটা লিখে নিতে পারিস। ঠিক আছে, periodic array of the discrete elements of that vector space। ঠিক আছে, ওই ভেক্টর স্পেসের ডিসক্রিট এলিমেন্ট গুলো এরকম পিরিয়ডিক অ্যারেকে আমরা বলবো যে ব্রাভাইস ল্যাটিস। ঠিক আছে, এবারে যখন আমি একটা জিনিস এখানে খেয়াল করব, তাহলে একটা ব্রাভাইস ল্যাটিসকে আমি এভাবে ড্র করতে পারি। সাপোজ এগুলো হচ্ছে একটা করে এলিমেন্ট, এই এলিমেন্টের পজিশন ভেক্টর কোন একটা আরবিটারি অরিজিনের রেসপেক্টে। সাপোজ এগুলো কি, এগুলো হচ্ছে তার যে এলিমেন্ট অফ দ্যাট ভেক্টর স্পেস, তাদের পজিশন ভেক্টর গুলোকে বা পজিশন গুলোকে আমি এভাবে ডিনোট করছি। ঠিক আছে, তো এরকম এদিকেও ইনফাইনাইট নাম্বার অ্যারে আছে, এদিকেও ইনফাইনাইট আছে, এদিকেও ইনফাইনাইট আছে, এদিকেও ইনফাইনাইট আছে। ঠিক আছে, আমি এটা 2 ডাইমেনশনাল একটা ল্যাটিস ড্র করেছি। সাপোজ এটা R2 ল্যাটিস, ঠিক আছে, বা ইন্টিজার স্পেসের ল্যাটিস I2 মানে কি, এটা ইন্টিজার স্পেসের ল্যাটিস। তো এটা স্বাভাবিকভাবে একটা ব্রাভাইস ল্যাটিস। আমি যদি বলি যে এগুলো এ, এই ইন্টারভ্যাল গুলো যদি এ হয়, তাহলে এটা পিরিয়ডিসিটি ফলো করছে। আবার বললাম যে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা বি, তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবরও তার একটা পিরিয়ডিসিটি ফলো করছে, তাই জন্য এটা একটা ব্রাভাইস ল্যাটিস। ঠিক আছে, এবারে ব্রাভাইস ল্যাটিসের একটা ব্রাভাইস ল্যাটিস, যে কোনো ল্যাটিসের এই যে পজিশন ভেক্টর অফ দ্যাট ভেক্টর স্পেস, position vector of the element of a lattice by element of that vector space can be termed as the lattice, that is the lattice point। এইগুলোকে আমরা বলতে পারি ল্যাটিস পয়েন্ট। ঠিক আছে, হোয়াট ইজ ল্যাটিস পয়েন্ট? এই যে এলিমেন্ট গুলোকেই আমরা বলতে পারি ল্যাটিস পয়েন্ট। elements of any lattice corresponding to a vector space can be termed as the lattice point of that lattice। ঠিক আছে, এইগুলোকে আমরা বলতে পারি ল্যাটিস পয়েন্ট। এবার এই ল্যাটিস পয়েন্ট গুলোর যে পজিশন ভেক্টর, আমি কোন একটা পার্টিকুলার ও অরিজিনের রেসপেক্টে এই যে এদের যে পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টর গুলোকেই আমরা বলতে পারি ইজ দ্য ল্যাটিস ভেক্টর বা ল্যাটিস সাইট। এগুলোকে বলতে পারি কি ল্যাটিস ভেক্টর বা একে বলতে পারি ল্যাটিস সাইট। ক্লিয়ার? ল্যাটিস ভেক্টর বা ল্যাটিস সাইট। ঠিক আছে, তো যে কোনো আমি ল্যাটিস পয়েন্ট নিই না কেন, তোরা একটু খেয়াল করে দেখ, একটু ভেবে দেখ, যে কোনো আমি নিই না কেন তার পজিশন ভেক্টরকে যদি আর দ্বারা ডিনোট করি, তাহলে তারা এরকম হবে। সাপোজ NAI ক্যাপ প্লাস MBJ ক্যাপ, কারণ এর যে এক্স কোঅর্ডিনেট হবে সেটা কি হবে, এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে, কারণ আমি এর পিরিয়ডিসিটি ফলো করছি। আর ওয়াই কোঅর্ডিনেটটা অবশ্যই বি এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে। তার মানে যে কোনো ল্যাটিস ভেক্টর মানে আমি কি বলেছি, পজিশন ভেক্টর অফ দ্য ল্যাটিস পয়েন্ট। এই যে ল্যাটিস পয়েন্ট গুলোর বা এই যে এলিমেন্ট গুলোর যে পজিশন ভেক্টর, সেগুলোকে আমরা বলছি ল্যাটিস ভেক্টর বা ল্যাটিস সাইট। তো সেই ল্যাটিস ভেক্টরকে আমি যদি নাম দিই যে আর কি হবে, অবশ্যই NAI ক্যাপ প্লাস MBJ ক্যাপ হবে। তো ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার যে এইটা হবে। তো এগুলোকে বলতে পারি ল্যাটিস ভেক্টর। এবারে এইখানকার একটা প্রপার্টি তুই যদি দেখিস, যে সাপোজ এর পজিশন ভেক্টর হচ্ছে R1, যে এটা কিন্তু ল্যাটিস সাইড নয়, যে কোনো আর ভেক্টর। তো একে আমি যদি যে কোনো ল্যাটিস ভেক্টর বরাবর আমি একে একটা জেনারেল ট্রান্সলেশন দিই, যে কোনো ল্যাটিস ভেক্টর বরাবর আমি যদি যে কোনো একটা ল্যাটিস ভেক্টরের রেসপেক্টে আমি যদি ট্রান্সলেশন দিই, সাপোজ আমি বললাম যে R প্লাস R, সে একটা কোনো অন্য কোনো পয়েন্টে যাবে, তো সেই পয়েন্টটা দেখবি এরকম কোন একটা পয়েন্টে আসছে, এরকম কোন পয়েন্ট, মানে এর এখান থেকে যা দূরত্ব দেখা যাবে এখান থেকেও সেই দূরত্ব, বা যে কোনো একটা জায়গায় যাবে। তো আর এটা বুঝতে পারছিস কিনা বল, নাহলে আমি ক্লিয়ার করে বলছি।
আমি বলছি আমি একটা ভালো করে ড্র করতে হবে, তাহলে বুঝতে পারবেন। সো লেটস কনসিডার এ ব্রাভাইস ল্যাটিস, যেকোনো একটা ব্রাভাইস ল্যাটিস আমি চুজ করেছি, যেকোনো একটা ব্রাভাইস ল্যাটিস এরকম আমি চুজ করেছি উইথ এক্স অ্যাক্সিস বরাবর, এইটা আরো একটা নিলাম, তো চতুর্দিকে ইনফাইনাইট আছে। তো আমি বললাম এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, ঠিক আছে। তো আমি কি বললাম, এগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট, এবং এদের যে পজিশন ভেক্টর সেটাকে আমরা বললাম কি ল্যাটিস ভেক্টর বা ল্যাটিস সাইড, বা অনেক সময় তোরা এটা পরে জানবি, এটাকে বলা হয় ডিরেক্ট ল্যাটিস ভেক্টর। ডিরেক্ট বলা হয় কারণ এটাকে অন্য আরেক টাইপের ল্যাটিস ভেক্টর আমরা ডিফাইন করবো, সেটাকে বলা হয় রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, তা সেখান থেকে ডিস্টিংগুইশ করার জন্য। আপাতত তুই এটাকে ভাবতে পারিস এটা ল্যাটিস ভেক্টর ইন জেনারেল, ঠিক আছে। তো এদের যে পজিশন ভেক্টর এদেরকে আমরা বলবো ল্যাটিস ভেক্টর। তো এই ল্যাটিস ভেক্টরকে যদি আমি আর দ্বারা ডিনোট করি, আরটা অ্যাকচুয়ালি কি হবে, এন এ আই ক্যাপ প্লাস সাপোজ এম বি জে। এবার এম আর এন এর ডিফারেন্ট ভ্যালু, মানে আর এর যত এম এবং এন এর যত রকম সেট অফ ভ্যালু আমি ইউজ করবো, আর এর কিন্তু ডিফারেন্ট ভ্যালু পাবো, ঠিক আছে। এবারে আমি সাপোজ এরকম একটা পয়েন্ট দিলাম, এটা কিন্তু ল্যাটিস পয়েন্ট নয়, এটা যে কোনো পয়েন্ট, এর পজিশন ভেক্টর সাপোজ আর, যে কোনো আরবিটারি অরিজিনের ও রেসপেক্টে এর পজিশন ভেক্টর আর।